প্রথমেই বলি যে ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে আমাদেরকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি তার সাথে এবং তার ফ্যামিলির সাথে বলতে পারো আজ থেকে প্রায় 4 বছর আগে তার হাজব্যান্ডের চাকরির সূত্রে পাওয়া একটি কোয়ার্টারে থাকতে গিয়ে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন তারা হয়েছিলেন। এবং পরে তারা সেটা জানতে পারে যে ওই গোটা কোয়ার্টারটি হচ্ছে মারাত্মক পরিমাণে হন্টেড। এবং সেটা ওরকম হন্টেড হয়েছিল কিন্তু একটি বিশেষ কারণে। তোমরা পুরো ঘটনাটি যত শুনবে তত বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক, এখানে দিদিভাই সেই জায়গার নামটি বলতে বারণ করেছেন, যেহেতু এটা তার হাজবেন্ডের চাকরির ব্যাপার, তাই বিশেষ কিছু প্রাইভেসির কারণে তাদের সেই জায়গার নামটি আমি এখানে নিচ্ছি না। তো সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ একটি ঘটনা আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও, তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 131। দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। আমার যখন বিয়ে হয় তখন সালটা হচ্ছে 2018। তখন আমার হাজব্যান্ডের পুরুলিয়াতে পোস্টিং ছিল। তো আমার বিয়ের পরপরই আমি আমার হাজব্যান্ডের সাথে ওর ওই চাকরির জায়গায় চলে যাই। তো সেখানে গিয়ে কিন্তু আমাদের এই 4টে বছর খুব ভালোভাবেই কেটেছিল। মানে এই 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমার হাজব্যান্ডের ওখানে পোস্টিং ছিল। তো ওখানে থাকাকালীন আমি কিন্তু খুব ভালো ছিলাম। মানে বিয়ের পরপরই ওখানে গিয়েছি, তারপরে ওখানে গিয়ে একদম একটা নতুন পরিবেশ। তো সব মিলিয়ে বলতে গেলে ওই জায়গার সঙ্গে আমার অ্যাডজাস্ট করা খুব একটা যে প্রবলেম আমার কিন্তু হয়নি। তো এবার এর আগে থেকে, মানে আমি তো 2018 সাল থেকে ওখানে ছিলাম, কিন্তু এর আগে থেকে তো আমার হাজব্যান্ড ওখানেই জব করতো। তো ওর তো সমস্ত জায়গা একদম পুরো বলতে পারো যে নখদর্পণেই ছিল। তো যে কারণে মানে মার্কেট বলো বা কোথাও ঘুরতে যাওয়ার জায়গা সব কিছুই কিন্তু মোটামুটি আমি খুব ভালো মতো চিনে গিয়েছিলাম। তো যাই হোক, এবার 2022 সালে আমার হাজব্যান্ডের কিন্তু পোস্টিং হয় সেই জায়গায়, মানে যে জায়গার কথা আমি এখন বলতে যাচ্ছি। তো সেই জায়গায় কিন্তু আমার হাজব্যান্ডের পোস্টিং হয়। তো আমি এক্স্যাক্ট জায়গার নামটা এখানে বলছি না, কিন্তু ওটা হচ্ছে একটি পাহাড়ি অঞ্চল, এবং মানুষজন ওখানে কিন্তু অনেকে ঘুরতেও যায়। তো যাই হোক, এবার এখানে যখন আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে যায়, তো প্রথম দিকে আমি খুব এক্সাইটেডও ছিলাম, কারণ আমি বিয়ের আগে সচরাচর কোথাও কিন্তু ঘুরতেও যাইনি। তো এবার আমার হাজব্যান্ডের যেহেতু চাকরির সূত্রে ওখানে যেতে হবে এবং ওখানে গিয়ে একটা থাকার ব্যাপার, তো এটা নিয়ে কিন্তু আমার বেশ একটা মনের মধ্যে আনন্দও ছিল যে ওই জায়গায় গিয়ে থাকা। তো যাই হোক, আমরা কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছই। এবার আমার হাজব্যান্ড যেহেতু চাকরির জায়গা থেকে একটি কোয়ার্টার পেয়েছিল আমাদের থাকার জন্য, তো সেই কোয়ার্টারে গিয়ে উঠবো এরকমই কথা আমাদের হয়েছিল। এবার আমরা যখন কোয়ার্টারটায় গিয়ে পৌঁছই, মানে যে কোয়ার্টারটা আমাদের ওর অফিস থেকে আর কি প্রোভাইড করা হয়েছিল, সেই কোয়ার্টারে গিয়ে যখন আমরা পৌঁছই, প্রথম দেখাতেই কোয়ার্টারটা এত সুন্দর লাগে, মানে এত গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো আমার কিন্তু এক দেখাতেই কোয়ার্টারটা ভীষণ ভালো লেগে যায়। আচ্ছা, এবার কোয়ার্টারের বর্ণনাটা একটু আমি তোমাদেরকে দিই। কোয়ার্টারটা হচ্ছে পাশাপাশি 3টে বড় বড় বিল্ডিং, এবং 3টে বিল্ডিংই কিন্তু 3 তলা করে। আর ওই যে 3টে বিল্ডিংকে ঘিরে একটা মানে বড় এরিয়া, যেটা হচ্ছে সামনে খানটা করে অনেকটা স্পেস নিয়ে একটা গার্ডেন টাইপের জায়গা আছে, মানে একটা অ্যাপার্টমেন্ট টাইপের। তো সেই গার্ডেনের মধ্যে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম সিজনাল ফুল ফলের গাছ লাগানো আছে। কিন্তু ওই যে গার্ডেনের ভেতরে যেখানটা করে আর কি আমাদের মেন এন্ট্রান্সটা, ওই দরজা মানে যেটা আর কি ওই কোয়ার্টারের যে অ্যাপার্টমেন্টে ঢোকার যে মেন দরজা, সেই দরজার একদম ডান সাইডে একটা বিশাল বড় সাইজের কিন্তু নিম গাছ ছিল। এবার আমার তো ভীষণই পছন্দ হয় সেই জায়গাটা, কিন্তু তখনও পর্যন্ত আমি জানতাম না যে এই কোয়ার্টারে আমাদের জন্য ঠিক কী ঘটনা অপেক্ষা করছে। তো যাই হোক, এবার আমরা যখন মানে আমাদেরকে আর কি যখন ঘরটি দেওয়া হবে, যে ঘরে আর কি আমরা থাকবো, তো আমরা এবার ওই সেই বিল্ডিংয়ের মধ্যে যখন ঢুকি,
তো বিল্ডিংয়ে ঢুকে কিন্তু একটা জিনিস আমার বেশ অদ্ভুত লাগে, সেটা হলো সেই যে গার্ডেনের দিকে যে কোয়ার্টারের মানে যে ফ্লোরগুলো আর কি, মানে যে ঘরগুলো যেখানটা করে আর কি থাকার জায়গা, তো সেই ঘরগুলো কিন্তু প্রত্যেকটা ফাঁকা, মানে যেগুলো আর কি গার্ডেনের দিকে মুখ করা, মানে গার্ডেনের দিকে আর কি যেগুলো ব্যালকনি আছে সেইগুলো কিন্তু প্রতিটা ফাঁকা। এবং যে সমস্ত লোক যারা আর কি ওই কোয়ার্টারের মধ্যে রয়েছে তারা কিন্তু সব ব্যাক সাইড করে, মানে ওদের ফ্লোরের ব্যালকনি থেকে কিন্তু সেই গার্ডেনটা একদম সামনাসামনি দেখা যাবে না এরকম জায়গায়। তো আমার এই জিনিসটা বেশ অবাকই লাগে, কারণ দেখবে যে আমরা যদি কোথাও ঘুরতেও যাই সেখানকার হোটেলও কিন্তু আমরা চাই সবসময় মানে যাতে আর কি একদম মেন রাস্তার উপরে থাকে বা ব্যালকনি থেকে দাঁড়িয়ে যেন আমরা কিছু একটা সুন্দর জিনিস দেখতে পাই এরকম। তো ব্যাক সাইডের দিকে রুমগুলো কিন্তু আমরা সচরাচর নিতেও চাই না। তো সেখানে এটা যখন একটা কোয়ার্টার, মানে এখানে যখন মানে সেই ফ্যামিলিগুলো দীর্ঘদিন যাবত রয়েছে, এবার তারা ওই সামনের দিকের ঘরগুলোকে ছেড়ে কেন পেছন দিকের ঘরগুলো চুজ করেছে এটা কিন্তু আমার বেশ অবাকই লাগছিল। তো এবার আমি দেখলাম যে প্রতিটা ফ্লোরেই কিন্তু মানে যেদিকটা আর কি ওই গার্ডেনের দিকে সেদিকের ঘরগুলো কিন্তু প্রত্যেকটা ফ্লোরের ফাঁকা। তো আমাদেরকে বলা হয় যে আপনারা কোন রুমের মধ্যে থাকবেন, মানে কোন ফ্লোরের কোন রুমে থাকবেন সেটা আপনারা চুজ করে নিন। তো দিদিভাই বলছে যে আমরা তখন দোতলাটাই চুজ করি এবং ওখানের ঘরগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ঘর ছিল, মানে দুটো বেডরুম ছিল, একটা ডাইনিং হল, একটা কিচেন যেরকম হয় আর কি, বাথরুম, এবং একদম সামনাসামনি মানে যে ব্যালকনিটা ছিল একদম সামনাসামনি কিন্তু খুব সুন্দরভাবে গার্ডেনটা দেখা যেত। তো আমি তখন ভাবি যে আমার ছেলে যেহেতু ছোট, এবার আমার হাজবেন্ডেরও ফিরতে ফিরতে প্রায় সন্ধে মতো হয়ে যাবে, এবার সারাদিন মানে কাজই বা কতটুকু থাকবে, তো কাজের পর এই ব্যালকনিতে বসে আমি মানে গার্ডেনটাও দেখতে পারবো, আমার সময়টাও বেশ কেটে যাবে। তো সেই জন্য কিন্তু আমি এই দোতলাটাই তখন চুজ করি। আর এই বিল্ডিংয়ে মানে যেই কোয়ার্টারের বিল্ডিংয়ে যে পরিচারিকা মেয়েটি কাজ করতো সেই মেয়েটিকে তখন সেই বিল্ডিংয়ের কেয়ারটেকার যিনি ছিলেন তো উনি আর কি ঠিক করে দেন। এবং সেই মেয়েটি কিন্তু আমরা যেদিন এখানে এসে পৌঁছই তার পরের দিন থেকে আমাদের ওই ফ্লোরের মধ্যে কিন্তু কাজ করতে শুরু করে। তো আমার হাজবেন্ডও কিন্তু পরের দিন থেকে অফিসে জয়েন করে যায়। এবার আমার ছেলের তখন বয়স হচ্ছে 2 বছর, মানে একদমই ছোটই বলতে পারো। তো এবার সেই যে পরিচারিকা মেয়েটি, ওর নাম ছিল হচ্ছে বেলি। তো মেয়েটা খুবই ভালো ছিল এবং খুব মিশুকেও ছিল, মানে ওই যে 1-2 দিনের মধ্যেই ও এতটা ভালো করে আমাদের সাথে মিশে গিয়েছিল, মানে মনেই হচ্ছিল না যে এরকম আমরা এই নতুন জায়গায় এসেছি। তো একদিনের কথা আমি বলছি যে সেই মেয়েটি কিন্তু তখন কাজ করতে করতে হঠাৎ আমাকে বলে যে দিদি, তুমি এই ব্যালকনির দিকের দরজাটা কিন্তু মানে বিকেল হয়ে যাওয়ার আগেই কিন্তু তুমি বন্ধ করে দিও, মানে আমাকে আর কি মেয়েটি তখন বলে। এবার আমি তখন বলি যে কেন, এটা বন্ধ করবো কেন, এটা বিকেলের পর থেকে তো খুব সুন্দর হাওয়া বাতাস এদিক দিয়ে পাস করে। তো তখন কিন্তু মেয়েটার খুব একটা আমাকে কিছু বলে না, ও শুধু বলে মানে কেমন একটা আমতা আমতা করছিল আমাকে বলতে। এবং মানে আমি যখন বলি যে তুমি আমাকে এই ব্যালকনির দিকে দরজা কেন বন্ধ করতে বলছো, তো তখন মানে একটা অদ্ভুত কথা বলে, ও বলছে যে এরকম আপনার বাচ্চা তো ছোট, এবার বাইরের বাতাস লেগে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তো দিদিভাই বলছে তখন এবার গরমকালে এরকম বাইরের বাতাস লেগে যে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, এই কথাটা তো একদম অযৌক্তিক কথা। তো আমি আর ওর কথায় অতটা কিছু গ্রাহ্য করিনি, ও আমাকে বারণ করেছিল ঠিকই, কিন্তু আমি ওই ব্যালকনির দিকের দরজা কিন্তু বন্ধ করতাম না। মানে আমি বন্ধ করবই বা কেন, কারণ আমি এই রুমটাতে এই কারণেই এসেছি যে বিকেলের পর বা সন্ধ্যের পর খুব সুন্দর হাওয়া বাতাসও আসবে, আর এখানে বসে আমি কিছু টাইম স্পেন্ডও করতে পারবো। তো সেক্ষেত্রে এই ব্যালকনির দরজা বন্ধ করতে বলা মানে আমি কিন্তু কথাটা অতটা গাই করিনি। তো যাই হোক, এবার এইভাবে কিন্তু বেশ কয়েকটা দিন কেটে যায়, মানে 7-10 দিন মতো মোটামুটি কেটে যায়। এবার একদিনের কথা আমি বলছি, তো সেদিন ওরকম বিকেল বেলাতে আমি ব্যালকনির মধ্যে বসে আছি, মানে তখনও আমার হাজবেন্ড ফেরেনি আর আমার ছেলে তখন ওই বেডরুমের মধ্যে ঘুমোচ্ছে। তো আমি ওই বিকেলে ওরকম ব্যালকনির মধ্যে বসে ওই মানে নিচের ওই গার্ডেনটা দেখছি। তো আমার দেখতে তো এত অপূর্ব লাগছে, মানে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, যতদূর দেখা যাচ্ছে শুধু গাছ আর গাছ, মানে এক অপূর্ব দৃশ্য। এবার একটা জিনিস ভেবে আমার বেশ অবাকও লাগে যে এই যে অ্যাপার্টমেন্টটায় বা এই যে কোয়ার্টারটায় অনেক তো ফ্যামিলি আছে, তো যাদের এরকম অনেক ছোট ছোট বাচ্চাও রয়েছে, তো তারা এরকম এত সুন্দর একটা গার্ডেন থাকতে সেখানে কেন খেলা করে না? মানে গোটা গার্ডেনটা দেখতে অপূর্ব লাগলেও মানে বেশ যেন কেমন একটা থমথমে, মানে কোনো জনমানব নেই, মানে কেউ হয়তো বাড়ির মধ্যে ঢুকছে, মানে ওই অ্যাপার্টমেন্টে হয়তো কেউ ঢুকছে, সে হয়তো নিজের মতো ঢুকে যাচ্ছে। মানে একটা বিকেল হলে যেরকম হয় যে বাচ্চারা এরকম খেলাধুলা করে বা একটু ঘোরাঘুরি করে, সেরকম কিন্তু কোনো জায়গা না। মানে এই জিনিসটা আমার বেশ অবাকই লাগে।
তো যাই হোক, এবার এইভাবে বেশ কিছুক্ষণ আমি ওখানে বসে থাকতে থাকতে আমার হঠাৎ করেই কেন জানি না গোটা গাটা কেমন যেন ভারী হয়ে যায়। মানে আমি এতক্ষণ ধরে ওখানে বসেছিলাম এবং বসে আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে চারিদিকের একটা থমথমে পরিবেশ আমি যখন বেশ কিছুক্ষণ ধরে অবজার্ভ করতে শুরু করি, মানে আমার অজান্তেই আমি কেন জানি না আমার গোটা শরীর পুরো ভার হয়ে যায়। এবার তখন আমার ওই যে একটা অত সুন্দর দৃশ্য আমার চোখের সামনে আমি দেখছিলাম, ওটাকে আর কিন্তু তখন আর ভালো লাগছে না। মানে আমার তখন মনে হচ্ছে যে এখান থেকে উঠে এবার আমি ডাইনিংয়ে যাই। মানে আমার কেমন জানি ভাইবসটা তখন লাগছে। এবার আমি যখন ওই ব্যালকনি থেকে ঘুরে ওই ডাইনিংয়ের মধ্যে যখন আসবো, তখন দেখছি অলরেডি কিন্তু তখন একদম সন্ধে লেগে গেছে। এবার আমি যে বিকেল থেকে ওই ব্যালকনির মধ্যে বসেছিলাম, আমি বুঝতেও পারিনি যে কখন এরকম অন্ধকার নেমে এসছে। তো আমি তখন কোনো মতে ডাইনিংয়ের মধ্যে ঢুকে সেদিন কিন্তু প্রথম আমি ওই ব্যালকনির দরজাটাকে বন্ধ করি, কারণ আমার নিজেরই তখন মনের মধ্যে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। মানে আমার যে তখন কিরকম একটা মনে হচ্ছিল আমি কিন্তু ওটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এবার আমার কেন জানি না তখন মনে হয় এবং আমি কিন্তু সেই ব্যালকনির দরজাটাকে বন্ধ করে দিই। এবার তারপর আমি ডাইনিংয়ের আলোটাকে জ্বালিয়েছি। এবার আমার ছেলে, আমি আগেই বললাম যে ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, তো কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আসবে বলে আমি তখন আমার ছেলেকে তুলতে গিয়েছি, মানে ঘুম থেকে তুলতে গেছি। এবার ঘরের দরজাটা আমি যেই খুলেছি, দিদিভাই বলছে যে আমার তখন কিন্তু আর মাথাতে অন্য কিছু নেই, আমার মাথাতে শুধু একটা কথাই আছে যে আমি আমার ছেলেকে গিয়ে এবার ঘুম থেকে তুলবো, তারপর ও কি খাবে আমি সেটাও বানাবো। তো এই সবই আর কি আমার মাথায় তখন চলছে। এবার যে মুহূর্তে আমি ঘরের দরজাটাকে খুলেছি, ওই যে ডাইনিংয়ে আমি একটা আলো জ্বালিয়েছিলাম, সেই আলোর কিছুটা অংশ তখন ঘরের মধ্যে গিয়ে পড়েছে। সেই আলোতে আমি ঘরের মধ্যে যে দৃশ্যটা দেখি, আমি সেকেন্ডের মধ্যে একদম পুরো হতভম্ব হয়ে যায়। আমি দেখি আমার ছেলে যেদিকে মাথা করে শুয়ে আছে, মানে যে ওই ঘরে ঢোকার দরজার দিকে, সেইখানে মানে আমার ছেলের মাথার কাছে একটা মেয়ে, মানে খুব জোর হলে 18-19 বছর বয়স হবে মেয়েটির, সেই মেয়েটি ওরকম ওর মাথার কাছে কিন্তু বসে আছে এবং মেয়েটির কিন্তু চুলটা খোলা। আমি ওই মেয়েটির ব্যাক সাইডটা দেখতে পাচ্ছি, আমি সামনে থেকে কিছু বুঝতে পারছি না, কিন্তু ওই আলো আধারিতে আমি একদম জিনিসটা স্পষ্ট দেখি যে ওরকম বয়সী একটি মেয়ে আমার ছেলের মাথার কাছে কিন্তু মানে দরজার দিকে পেছন করে বসে আছে। এবং যে মুহূর্তে আমি দরজাটা খুলেছি, উইদিন সেকেন্ডের মধ্যে মেয়েটা যেন একদম হাওয়ার সাথে মিলিয়ে যায়। এবার এইটা দেখার পর আমি তো তখন একদম রীতিমতো অবাক হয়ে গেছি যে এই জিনিসটা আমি কি দেখলাম, মানে কয়েক সেকেন্ডের ডিস্টেন্স। এবার আমি দরজাটা খুলেছি আর সেই মুহূর্তে দেখার সাথে সাথেই কিন্তু জিনিসটা একদম পুরো উধাও। এবার আমি যে তখন এই সব কিছু নিয়ে যে ভাবছিলাম সেটাও নয়, আমি শুধুমাত্র এই ব্যালকনিতে, মানে এই প্রথম এতদিনের মধ্যে, প্রায় 1.5-2 মাস হতে যাচ্ছে আমরা এই কোয়ার্টারে আছি, এতদিনের মধ্যে কিন্তু আমার এই ব্যালকনিতে প্রথম যেন কেমন একটু গাটা ভারী ভারী লাগে। তো এর বেশি তো আর আমার কিছু হয়নি, তো তার মধ্যে ঘরের মধ্যে আমি এরকম একটা কিছু দেখেছি। তো আমি না মানে কয়েক মুহূর্তের জন্য ওই দরজার সামনে দাঁড়িয়ে পুরো একদম ফ্রিজ হয়ে যায় যে এটা কি আমি আদৌ দেখলাম নাকি এটা আমার কোনো চোখের ভুল ছিল। তো তারপর দেখি যে একদম ঘরটা পুরোপুরি নর্মাল এবং আমি ওইখানে মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ছুটে গিয়ে কিন্তু ওই ঘরের লাইটটাকে অন করি এবং চারিদিকটা খুব ভালো করে দেখি এবং দেখি যে না, কোথাও কিচ্ছু নেই, একদম সব কিছু সাধারণ। তো আমি তখন ভাবি যে তাহলে হয়তো এটা আমার চোখের কোনো ভুল হতে পারে। তো যাই হোক, এবার সেই মুহূর্তে কিন্তু সেই টপিকটা আমার মাথা থেকে একদম পুরো বেরিয়ে যায়। মানে কিছুক্ষণ পর আমার যেহেতু হাজব্যান্ড এসেছিল, তো এরপর যেরকমটা হয় আর কি, মানে রান্নাবান্নায় আমি ব্যস্ত হয়ে যাই এবং সেই জিনিসটা কিন্তু আমার মাথা থেকে পুরো একদম বেরিয়েই যায়। তো যাই হোক, এবার এই ঘটনা ঘটার পর কিন্তু বেশ কিছুদিন, মানে প্রায় 15-20 দিন হবে, আমাদের সাথে কিন্তু আর কোনো কিছু ঘটে না। এবং এটা যে এমন কিছু ঘটনা ছিল সেটা আমি তখন অতটাও ভাবিনি, মানে এটা যে কিছু অস্বাভাবিক বিষয় এটা আমার মাথাতেও তখন যেহেতু আসেনি, এবং তারপর আর কিছুই যেহেতু আমাদের ওই কোয়ার্টারের মধ্যে ঘটেনি বলে কিন্তু মানে আমি আর ওই জিনিসটাকে নিয়ে ভাবতামই না। তো যাই হোক, এভাবে কিন্তু আমাদের বেশ ভালোই কাটছিল। তো এরপর একদিনের কথা বলছি, সেদিনও কিন্তু ওরকম সন্ধেবেলার ঘটনা। তো আমি ওরকম কিচেনে রান্না করছিলাম, মানে কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড আসবে, মানে ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে ঘটতো ঠিক ওই টাইমেই। এবার আমার ছেলে তখন ঘরের মধ্যে আছে আর আমি কিন্তু ওরকম কিচেনে রান্না করছি। তো হঠাৎ করে মানে আমি রান্না করছিলাম মনোযোগ দিয়ে, হঠাৎ করে আমার ছেলের একটা বিকট জোরে চিৎকার। এবং যে মুহূর্তে আমার ছেলে ওই চিৎকারটা করেছে, তো আমি একদম মানে হঠাৎ করেই কেমন ভ্যাবাচাকা খেয়ে গেছি যে আমার ছেলে এরকম করে কেন চিৎকার করছে। তো আমি কিন্তু মানে রান্নাবান্না ফেলে দিয়ে আমি ছুটে ওই ঘরের মধ্যে ঢুকি। এবং যে মুহূর্তে আমি ঘরের মধ্যে ঢুকেছি, আমি ঢুকে দেখছি যে বিছানা থেকে আমার ছেলে একদম মাটিতে পড়ে আছে এবং ওর একটা পা কিন্তু ওপর দিকে তোলা, এবং ওই অবস্থায় আমার ছেলে কিন্তু একদম চিৎকার করছে।
এবার এই জিনিসটা দেখে আমি তখন বলছি, কি হয়েছে, তুই এরকম করে চিৎকার করছিস কেন? এবার ও তো বাচ্চা ছেলে, মানে ওর বয়স তখন কত, ওই 2-2.5 বছর বয়স। তো ও না মানে তখন এতটা পরিমাণে ভয় পেয়ে গিয়েছে, ও কিন্তু একদম সঙ্গে সঙ্গে পুরো সেন্সলেস হয়ে যায়। এবার আমার তাহলে সিচুয়েশনটা ভাবো, মানে ওরকম একটি অচেনা জায়গায় আমি তখন আমার ছেলেকে নিয়ে একা, তার উপরে আমার ছেলে তখন সেন্সলেস হয়ে গেছে। আর এর মধ্যে একটা কথা বলি, মানে ওই যে কোয়ার্টারের মধ্যে আমরা এতদিন ধরে প্রায় রয়েছি, মানে কয়েক মাস হয়ে গেছে আমাদের ওখানে থাকা। তো তার মধ্যে কিন্তু আমাদের ওই কোয়ার্টারে আরও যারা আর কি ফ্যামিলি রয়েছে তাদের সঙ্গে টুকটাক মানে দেখা সাক্ষাৎ ছিল বা কথাবার্তা ছিল ঠিকই, কিন্তু সেই অর্থে যে একটা মানে যেরকম প্রতিবেশী টাইপের হয় যে খুব একটা ভালো সম্পর্ক, সেটা কিন্তু কেউ কারোর সাথেই ছিল না। যে শুধুমাত্র আমাদের সাথেই কারোর ছিল না তা নয়, মানে একে অপরের সাথে কিন্তু ওখানে যারা আরও মানে আগে থেকে যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু কারোর আমি সেরকম কোনো সুসম্পর্ক দেখিনি। এবার আমার সিচুয়েশনটা ভাবো, মানে আমি তখন একা, আমার হাজব্যান্ড তখনও অফিস থেকে ফেরেনি। তো আমি তো তখন মারাত্মক পরিমাণে ভয় পেয়ে গেছি যে এরকম আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে, আমি নিয়ে কি করব। তো আমি তখন একদম কান্নাকাটি জুড়ে দিয়েছি এবং আমার ছেলেকে তখন চোখ মুখে জল দিচ্ছি যাতে ওর জ্ঞানটা ফেরে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা, ওর কিন্তু তখন মানে কিছুক্ষণের মধ্যে জ্ঞানটা ফিরে আসে। এবং যখন ওর জ্ঞানটা ফিরেছে আমি ওকে জিজ্ঞাসা করছি যে কী ব্যাপার, তুই এরকম করে চিৎকার করলি কেন? মানে আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম, আমি পুরো একদম মানে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। তো তখন আমার ছেলে কিন্তু প্রচণ্ড কাঁদছে এবং কাঁদতে কাঁদতেও আমাকে বলছে যে আমি এরকম বিছানাতে বসেছিলাম, তো হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার পাটাকে ধরে টেনে বিছানা থেকে নামিয়ে দিল। এবার দিদিভাই বলছে যে আমি কিন্তু ঘরের মধ্যে ঢুকেও ওই রকমই একটা কিছু জিনিস আমি দেখেছিলাম, যে আমার ছেলে এরকম মাটিতে পড়ে আছে এবং পাটা কিন্তু মানে একটা পা কিন্তু ওপর দিকে তোলা। এবার ও যে জিনিসটা কোনো মিথ্যে কথা বলছে না সেটা কিন্তু আমার কাছে তখন একদম পরিষ্কার। তো যাই হোক, এবার আমি যদি তখন প্যানিক করতে শুরু করি তাহলে আমার ছেলেও তখন ভয় পেয়ে যাবে। তো আমি ওকে তখন মানে কোনোভাবে কিন্তু মানে ওর কান্নাটাকে থামানোর চেষ্টা করি, মানে আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে তুই যেটা মানে ভাবছিস বা বলছিস সেটা হয়তো তোর কোনো মনের ভুল। তো যাই হোক, কোনো মতে তো আমার ছেলেকে আমি মানে কান্নাটাকে চুপ করাই। কিন্তু আমার কেন জানি না তখন মনের মধ্যে একটা সন্দেহ হতে শুরু করে। সেই প্রথম দিন থেকে, মানে যেদিন ওরকম সেই পরিচারিকা মেয়েটি আমাকে বলেছিল যে এরকম আপনি বিকেল হয়ে যাওয়ার আগে এরকম ব্যালকনির দরজাটাকে বন্ধ করে দেবেন, ওইদিকে দরজা খুলে রাখবেন না, তার উপরে মানে বাড়ির মধ্যে একের পর এক কিছু কিছু ঘটনা যেগুলো ঘটতে থাকতো এবং সেগুলো কিন্তু প্রতিটা জিনিসই আমার হাজব্যান্ডের অনুপস্থিতির সময়ই ঘটতো। তো যাই হোক, মানে সব মিলিয়ে কিন্তু মনের মধ্যে আমার একটা কৌতূহল সৃষ্টি হয় যে এখানে এমন কিছু জিনিস নেই তো যেটা হয়তো স্বাভাবিক নয়। তো আমি তখন আমার ছেলেকে নিয়ে কিন্তু ডাইনিংয়ে বসে অপেক্ষা করছিলাম যে আমার হাজব্যান্ড কখন ফিরবে। তো বেশ কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড যখন ফিরে আসে তো ওকে কিন্তু আমি সমস্ত ঘটনাটা বলি। এবং আগের দিনও যে এরকম একটি ঘটনা আমি দেখেছিলাম, আমার ছেলের ঘরের মধ্যে ঢুকে আমি দেখছি যে এরকম কিছু একটা আমি জিনিস যেটা আর কি হয়েছিল আমি পুরো ডিটেলসে কিন্তু আমার হাজব্যান্ডকে বলি। এবার ও তো কোনোভাবেই আমার কোনো কথা বিশ্বাস করতে চাইছে না, ও বলছে যে না তুমি হয়তো এটা কোনো কিছু ভুল দেখেছো বা এরকম, মানে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা বলছে যে আমার ছেলের হয়তো কোনো রকম কোনো মনের ভুল। মানে ও কিন্তু এক কথায় বিষয়টিকে কোনোভাবেই গ্রাহ্য করে না, মানে এক কথায় কিন্তু ইগনোর করে যায়। এবার যাই হোক, সেদিনটা তো কোনো মতে কাটে, মানে সেদিনের রাত্রিটা তো আমি কোনো মতে কাটাই, কিন্তু আমার কেন জানি না তখন শুধু কৌতূহল হচ্ছিল যে এখানে আদৌ কিছু এক্সিস্ট করে কিনা, এবার এই বিষয়টা আমি কার কাছে জানবো। তো তখন আমার মনে হয় যে বেলি তো কালকে কাজে আসবে, এবার ও যেহেতু এরকম বলছিল যে ব্যালকনির দিকের দরজাটাকে বন্ধ করে রাখতে, তাহলে ও হয়তো কিছু জানে, মানে আমার কিন্তু তখন এই জিনিসটা মাথায় আসে। এবং আমি শুধু অপেক্ষা করছিলাম যে আগামীকাল সকালবেলায় কখন বেলি আসবে। তো যাই হোক, এবার পরের দিন সকালবেলায় যখন বেলি ওরকম কাজে আসে, তো ওকে কিন্তু আমি প্রথমেই জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি এরকম এই ব্যালকনির দরজা কেন আমাকে বন্ধ করতে বলতে। এবার ও না, আমি এরকম একটা কিছু যে প্রশ্ন করব ও কিন্তু এই জিনিসটা কখনো ধারণাও করেনি, মানে ও এসে খুব মানে অন্যান্য দিনের মতো যেরকম আমার সাথে গল্প করতো ওরকমই গল্প করছিল। কিন্তু হঠাৎ করে আমি যখন ওকে এই প্রশ্নটা করেছি, ও না মানে একদম পুরো রীতিমতো অবাক হয়ে যায় যে আমি ওকে এই কথা কেন জিজ্ঞাসা করছি। এবার ও কিন্তু অন্য দিনের মতো কিছু বলতে চাইছে না, মানে আমি ওর আবভাব দেখে আমি বুঝতে পারছি যে ও হয়তো কিছু জানে, কিন্তু ও আমার কাছে কিন্তু কোনো বিষয় খোলসা করে বলছে না। এবার আমি আমাদের সাথে ঘটে যাওয়া এই যে বিগত কয়েকদিন ধরে যে যে ঘটনাগুলো ঘটছিল তখন পুরো বিষয়টা তখন আমি মানে বেলিকে আর কি বলি যে এই ঘটনা আমরা ফেস করছি, তুমি যদি কিছু জানো তাহলে বলো। এবার তাও কিন্তু ও আমাদেরকে কোনো কথা বলে না, মানে ও শুধু এটাই বলছে যে আমি অন্য কোনো কারণে আপনাকে বলিনি, আমি শুধু বলেছিলাম যে আপনার বাচ্চার যেহেতু এই বিকেলের পর মানে বাইরের বাতাসটা লাগলে ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য আমি আপনাকে বলেছিলাম। মানে আমি বুঝতে পারি ও কিন্তু টোটাল বিষয়টা আমার কাছকে একদম পুরো এড়িয়ে গেল। তো যাই হোক, এভাবে কিন্তু আমাদের তখন কেটে যাচ্ছিল। এবার
আমার মনে ওই যে একটা আতঙ্ক ধরে গিয়েছিল যে এখানে হয়তো বা কিছু আছে, কারণ এরকম জিনিস পরপর দুদিন আমাদের সাথে ঘটেছে। তো আমি কিন্তু একটু বলতে পারো বেশ ভয়ে ভয়ে থাকতাম, এবং সবসময় আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে, হয়তো আমি রান্নাঘরে রান্না করছি সেখানেও হয়তো আমার ছেলেকে আমি সাথে করেই নিয়ে রাখতাম। মানে এই জিনিসটা কিন্তু আমার মনের মধ্যে একটা অজানা ভীতি কাজ করতে তারপর থেকে শুরু করে। তো যাই হোক, এবার একদিন রাতের কথা, সেদিন কিন্তু একটি ঘটনা আমার হাজবেন্ডের সাথে ঘটে। তো দিদিভাই বলছে আমরা ওরকম রাত্রিবেলায় ঘুমিয়ে আছি, এবার তখন বেশ অনেকটাই রাত্রি হবে। তো আমার হাজবেন্ড বলছে, মানে পুরো বিষয়টা আর কি আমার হাজবেন্ডের কাছ থেকে শোনা। তো আমার হাজবেন্ড বলছে যে আমার মানে কেন জানি না খুব অস্বস্তি হতে শুরু করে, মানে আমি শুয়ে থাকতে থাকতে আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে যেন আমার শরীরে একটা কেমন অস্বস্তি ফিল হতে শুরু করে। এবার যখন আমার ঘুমটা ভেঙেছে, আমি দেখছি যে আমি একদম পুরো ঘেমে নিয়ে একাকার, মানে এত কেন আমার গরম লাগছে। তো আমি কি করি, আমি তখন বিছানা থেকে আস্তে আস্তে নেমে ওই যে ব্যালকনিটা ছিল সেই ব্যালকনির দরজাটা খুলে আমি কিন্তু বাইরে গিয়ে দাঁড়াই। এবার বাইরে গিয়ে যখন দাঁড়িয়েছি, এবার বেশ কিছুক্ষণ পর তখন মানে বাইরে যেহেতু তখন মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছিল, আর পাহাড়ি অঞ্চলের জায়গা, মানে বুঝতেই পারছো বেশ বাইরেটা কতটা রাত্রিবেলায় ঠান্ডা থাকতে পারে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার শরীরে তখন বেশ আরাম লাগে। তো বেশ কিছুক্ষণ যখন ওইভাবে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এবার চারিদিকটা তো তখন একদম ঘুটঘুটে অন্ধকার। তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমি কিন্তু একটি সিগারেট ধরাই। তো আমার হাজবেন্ড বলছে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে পারো উপভোগ করছি, আর ওই সিগারেটটা তখন আমি খাচ্ছিলাম। তো বেশ কিছুক্ষণ আমি ওখানে ওইভাবেই দাঁড়িয়ে আছি, আমার বেশ ভালোই লাগছিল। তো এবার যখন আমার সিগারেটটা শেষ হয়েছে, আমার চোখটা কিন্তু হঠাৎ করে সেই যে নিম গাছটা, যেটা কিন্তু আমাদের ওই মানে ব্যালকনির থেকে একদম সামনাসামনি দেখা যেত, আমাদের ওই টোটাল অ্যাপার্টমেন্টের এন্ট্রান্সের পাশে যে নিম গাছটা ছিল আমি বলেছিলাম, সেই নিম গাছের কাছে গিয়ে কিন্তু আমার চোখটা আটকায়। তো দিদিভাই বলছে, আমার হাজব্যান্ড যেটা আমাকে বলে, যে আমি দূর থেকে ওই একদম পুরো অন্ধকারের মধ্যে পুরো বুঝতে পারছি যে ওখানে যেন সাদা মতো কিছু একটা যেন নড়ছে ওই গাছের মধ্যে। এবার গাছটার যেহেতু হাইটটা বেশ অনেকটাই বড়, তো বেশ কিছুটা উঁচুতে সাদা মতো কিছু একটা যেন দুলছে ওই গাছের মধ্যে। তো আমার হাজবেন্ড তখন কি করে, ও কিন্তু খুব ভালো করে দেখার চেষ্টা করে যে ওই মানে ওই জিনিসটা যেটা আর কি আমার হাজবেন্ড ওই দূর থেকে অস্পষ্টভাবে দেখছিল, সেই জিনিসটা এক্স্যাক্টলি কি। এবার বেশ কিছুক্ষণ ও যখন ভালোভাবে ওটাকে দেখার পর ও বুঝতে পারে যে ওই জিনিসটা আসলে কি, তখন ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায়। মানে ও যেটা দেখেছিল সেটা হচ্ছে, ও বলছে যে আমি খুব ভালো করে, কিন্তু তখন আমার আর অন্য কোনো দিকে কোনো নজর নেই, আমি কিন্তু শুধু ওই জিনিসটাকেই দেখছি। এবার আমি দেখি, একদম পরিষ্কার আমি দেখতে পাই যে একটা মোটা রশ্মির মধ্যে, খুব জোর হলে মেয়েটার বয়স ওই 19-20 হবে, সেই মেয়েটি ওই রশ্মিটাকে গলায় পেঁচিয়ে ওই ডালের মধ্যে কিন্তু ঝুলছে। মানে দিদিভাই বলছে আমার হাজবেন্ড কিন্তু একদম পরিষ্কার এই জিনিসটা দেখে। এবার যে মুহূর্তে ও এই জিনিসটা দেখেছে, ও তখন এতটা পরিমাণে ওর শরীর খারাপ করতে শুরু করে। ও বলছে আমি কোনোভাবে, মানে আমি ওই জিনিসটাকে তখন আমি বুঝতে পারি যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, মানে এটা কোনো যে ওখানে যে একটা মানুষ ঝুলছে এটা তো কখনো হতে পারে না, কারণ এত রাত্রিবেলায় যে জিনিসটা আমি দেখেছি, তো এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ বাইরে ওখানে গার্ড রয়েছে যিনি আর কি সিকিউরিটি গার্ড, তো উনিও রয়েছেন। তো এটা তো কোনোভাবেই পসিবল নয়। তো দিদিভাই বলছে আমার হাজবেন্ড কিন্তু জিনিসটা বুঝে যায় যে এটা হয়তো অন্য কিছু বিষয়। তো ও কি করে, ও ওই জিনিসটাকে না দেখার ভান করে, মানে ও বলছে যে আমার শরীরে তখন আর মনে হচ্ছে না কোনো শক্তি নেই, মানে আমি হয়তো পড়ে যাব, কারণ এত পরিমাণে আমি তখন ভয় পেয়ে গেছি। তো আমি কোনোভাবে মানে ওই ব্যালকনি থেকে ঢুকে ওই ব্যালকনির দরজাটাকে বন্ধ করে আমি আর তখন যে ঘরে আসবো সেই শক্তিটা তখন নেই, মানে আমি ওই দরজার নিচেই আমি তখন বসে গেছি। মানে দিদিভাই বলছে আমার হাজবেন্ড কিন্তু তখন ওই দরজার নিচেই দরজাটাকে লক করে বসে পড়েছে ওই ডাইনিংয়ের মধ্যে। এবার দিদিভাই বলছে ওই অবস্থায় কিন্তু ও ওই ডাইনিংয়ের মধ্যে ওরকম করে বসেছিল। এবার আমি জানি না, আমি ঘুমাচ্ছি। তো ভোরের দিকে যখন আমার ঘুমটা ভেঙেছে, তো তখন আমি দেখছি যে আমার হাজবেন্ড আমার পাশে শুয়ে নেই। এবার আমি তখন উঠে যখন মানে ওই ঘর থেকে বেরিয়ে এসছি, যে দেখছি যে অনেকক্ষণ ধরে যখন ও আসছে না, তো আমি যখন বেরিয়ে এসছি, আমি বেরিয়ে এসে দেখছি যে ডাইনিংয়ে কিন্তু ওইভাবে বসে আছে। এবার আমি তখন ওকে জিজ্ঞাসা করছি যে কী ব্যাপার, তুমি এখানে এরকম মাটিতে বসে আছো কেন? তো আমার হাজবেন্ড কিন্তু মানে তখন আমাকে পুরো বিষয়টিও খুলে বলে যে এই এই ঘটনা আমার সাথে ঘটেছে। এবার দিভাই বলছে আমি তো তোমাকে প্রথম থেকেই বলেছিলাম যে এখানে আমার সাথেও বা আমার ছেলের সাথেও এরকম কিছু ঘটনা ঘটে, আমরা দুদিন
এরকম জিনিস ফিল করেছি, তোমাকে বলেছিলাম, তুমি তো বিশ্বাস করোনি। তো তখন কিন্তু ও এই জিনিসটা বিশ্বাস করে, মানে এই যে কোয়ার্টারে এমন কিছু জিনিস আছে বা যে জিনিসগুলো আমরা ফিল করি এটা যে নেহাতি আমাদের কোনো মনের ভুল না, ও কিন্তু এই জিনিসটা তখন বিশ্বাস করে, কারণ ওর সাথে তো এই জিনিসটা মানে একদম পুরো সামনাসামনি ঘটেছে। তো এবার তখনই আমরা ডিসাইড করে নিই যে এই কোয়ার্টারে আর আমরা থাকবো না। এবার থাকবো না বললেই তো আর সঙ্গে সঙ্গে আমরা এই কোয়ার্টার ছেড়ে অন্য কোনো ভাড়া জায়গায় যেতে পারবো না, কারণ সেই জায়গাটাকে দেখতে হবে বা সেটা থাকার মতো উপযুক্ত পরিবেশ কিনা সেটাও একটা জানতে হবে। তো এবার আমরা ডিসিশন যেহেতু নিয়েছিলাম যে এই কোয়ার্টারে আমরা আর থাকবো না, তো আমার হাজব্যান্ড কিন্তু এরকম খোঁজপাত লাগিয়েছিল যে মানে আমার হাজব্যান্ডের চাকরির জায়গা থেকে কাছাকাছি জায়গা যদি এরকম আমরা পাই যেখানে গিয়ে আর কি আমরা ভাড়া উঠতে পারি, এরকম কিন্তু ও অনেক কালিককে বলেও রেখেছিল। তো যাই হোক, এবার এভাবে আমাদের তো কাটছিল ঠিকই, কিন্তু দিদিভাই বলছে যে ওই ঘটনাগুলো পরপর পরপর যখন আমাদের সাথে ঘটে আমরা কিন্তু নিজেরা খুব সাবধানে থাকতাম, মানে কোনো সময়তে আমার ছেলেকে আমি চোখের কাছছাড়া করতাম না, বা ওই যে আমাদের ব্যালকনির দিকের দরজাটা একদম মানে ও যখন মানে আমাদের ওই বেলি বলে যে মেয়েটি কাজ করতো, তো কাজ করে চলে যাওয়ার পরেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতাম, মানে ওটা কিন্তু আমি খোলাই রাখতাম না। তো এইভাবে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে কবে একটা মানে ঠিকঠাক জায়গা আমরা পাবো এবং সেখানে আমরা শিফট করে যাব। তো যাই হোক, এবার আমার শ্বশুর মশাই কিন্তু বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, মানে এটা আমরা অনেকদিন ধরেই ফোনে খবর পাচ্ছিলাম। এবার আমার হাজবেন্ড যেহেতু ওরকম কোনো ছুটি পাচ্ছিল না বলে আমাদের যাওয়া হচ্ছিল না, তো আমরা ঠিক করেছিলাম যে এর মধ্যে একদিন গিয়ে ওরকম শ্বশুর মশাইকে দেখে আসবো। তো সেরকমই ও আর কি টিকিট বুক করে এবং আমাদের এটাই ঠিক হয়েছিল মানে যেদিন আর কি আমরা যাব মাঝে দুদিন থেকে আবার তারপরের দিন ব্যাক করব। এবার সেই মতোই কিন্তু আমাদের টিকিট বুক করা হয়েছিল। তো দিভাই বলছে একদম সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আগের দিন মানে যেদিন আমরা বেরোবো তার আগের দিন রাত্রি থেকে আমার মারাত্মক পরিমাণে জ্বর, মানে এত জ্বর আমি কিন্তু একদম মাথা তুলে দাঁড়াতে পারছি না, এরকম ব্যাপার। তো এবার পরের দিনই যেহেতু এবার আমাদের যাওয়ার কথা, তো আমি তখন ভাবছি যে কি করে এবার যাব, কারণ মানে সমস্ত কিছু টিকিট ফিকিট একদম বুক হয়ে গেছে। তো আমার হাজবেন্ডও তখন ওই নিয়ে ভীষণ টেনশন করছিল। তো এবার পরের দিন সকালবেলাতেও কিন্তু কোনোভাবেই আমার জ্বর কমে না। এবার আমার হাজবেন্ড বলছিল যে তাহলে আমরাও যাব না, এবার টিকিটটা ক্যান্সেল করে দিই। তো দিদিভাই বলছে যে এত দিন পর মানে বেশ অনেক দিন পরই আর কি এরকম মানে আমার শ্বশুরমশাইকে দেখতে যাওয়ার কথা হয়েছিল। তো তার মধ্যে আমি ভাবলাম যে তাহলে আমার জন্য যেতে পারবে না, আবার কবে যাবে কি না যাবে, উনি যেহেতু অসুস্থ আছেন। তো এই ভেবে তখন আমি বলি যে তুমি তাহলে ছেলেকে নিয়ে চলে যাও, আমি রাত্রিবেলায় বেলিকে নিয়ে থেকে যাব। এবার সারাদিনের তো কোনো রকম কোনো অসুবিধা নেই, শুধু রাত্রিটুকুই যায় একটু অসুবিধা, আর তার উপরে এরকম কিছু ঘটনা ঘটতো আমাদের সাথে। তো এই জিনিসটা নিয়ে আমার হাজব্যান্ডও একটু টেনশন করছিল। তো যাই হোক, এবার বেলিকে বলার পর কিন্তু এক কথাতেই রাজি হয়ে যায়। ও বলে যে আমি সমস্ত কাজকর্ম করে দিয়ে আমি বিকেল বিকেল চলে আসবো এবং আপনার কাছে থাকবো। তো যাই হোক, এবার এই কথাটা যখন ফাইনাল হয়ে যায় তো আমার হাজবেন্ড তখন আমার ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। এবং আমার কিন্তু সেদিন প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, মানে যেদিন আর কি আমার হাজবেন্ড এবং আমার ছেলে ওরকম আমার শ্বশুরবাড়ি চলে যায়, আমার কিন্তু মারাত্মক পরিমাণে শরীর খারাপ, মানে আমি যে উঠে খাবো সেই শক্তিটুকু পর্যন্ত আমার শরীরে নেই। তো যাই হোক, এবার আমি সারাটা দিন তখন মোটামুটি কেটে গিয়েছে। এবার বিকেলের দিকে মানে যখন বিকেল হবে এবার যে সময় আর কি বেলির আসার কথা, সেই সময় কিন্তু আমি তখন বেলিকে বারবার ফোন করছি যে কি ব্যাপার তুমি এখনো এলে না। আর সেদিন কিন্তু দুপুর থেকেই বেশ মেঘ মেঘ করছিল আকাশে। এবার বেশ কিছুক্ষণ পরেই দিদিভাই বলছে আমি বসে আছি ডাইনিংয়ে, মানে বিকেল নাগাদ কিন্তু একদম পুরো ঝমঝম করে বৃষ্টি নামে। তো এবার আমি তখন ভাবছি যে এরকম এত জোরে বৃষ্টি হচ্ছে, তো এবার বেলি কি করে আসবে, এবার আমার মনে তো তখন ওটাই টেনশন। তো আমি কি করেছি, আমার তখন একটু ভয় ভয় লাগছিল, মানে বিকেল যত গড়াচ্ছে এবার সন্ধে গিয়ে আসছে। তো আমি কি করি, গোটা আমার বিল্ডিংয়ের মধ্যে কিন্তু আমি লাইটটাকে পুরো অন করে দিই এবং অন করে দিয়ে আমার সোফাতে কিন্তু আমি গিয়ে বসি এবং আমি শুধু অপেক্ষা করছি যে কতক্ষণে বেলি আসবে। তো এই করতে করতে সোফার একটি কর্নারে বসে দিদিভাই বলছে কখন যে আমি ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও জানি না, কারণ শরীরটাও আমার প্রচণ্ড উইক ছিল। তো আমি ওই কর্নারে বসে থাকতে থাকতে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছি। এবার বেশ কিছুক্ষণ পর মানে অনেকক্ষণ মানে তখন কিন্তু একদম রীতিমতো সন্ধে লেগে গেছে এরকম সময়। তো তখন আমার যখন ঘুমটা ভেঙেছে তখন আমি সোফার আরেকটা দিকে তাকিয়ে দেখছি যে সোফার আরেক কর্নারে কিন্তু বেলি বসে আছে। এবার তখন আমার শরীরে প্রচণ্ড জ্বর, মানে ঘুমটা ভেঙেছে আমি বুঝতে পারছি যে আমার শরীরে একদম ধুম জ্বর। তো সেই অবস্থাতে কিন্তু আমি একদম পুরো স্পষ্ট দেখছি যে সোফার আরেকটি কর্নারে বেলি বসে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি তখন বেলিকে বলছি যে তুমি কখন এলে, তুমি যে এসেছো কই, আমাকে তো ডাকোনি।
এবার তখন দেখছি যে বেলি আমার দিকে ঠিক ওইভাবেই তাকিয়ে একটা বিড়বিড় করে অস্পষ্ট কণ্ঠে কিছু যেন আমাকে বলছে। মানে কি যে ও বলছে আমি বুঝতে পারছি না ঠিকই, কিন্তু ওর মুখটা নড়ছে আমি বুঝতে পারছি, এবং ফিস ফিস করে কিছু একটা যেন আমাকে বলছে। এবার দিদিভাই বলছে যে আমার তখন মাথায় আসে যে আরে আমার তো মেন গেটটা, মানে আমার কোয়ার্টারের আমার ফ্লোরের যে মেন গেটটা সেটা তো আমি ভেতর থেকে বন্ধ করে রেখেছিলাম, তাহলে বেলি এবার ভেতরে কি করে ঢুকলো? তো তখন এই প্রশ্নটা আমার মাথাতে আসার পর আমি কিন্তু তখন বেলিকে প্রশ্ন করি যে আচ্ছা আমার তো গেট ভেতর থেকে বন্ধ করা ছিল, তুমি ভেতরে ঢুকলে কি করে? তো তাও দেখছি বেলি আমাকে কোনো কিছু বলছে না, মানে ও ওর মতো করে বিড়বিড় করে কিছু যেন ঠিক একইভাবে, মানে ওইভাবে ও সোফার এক কর্নারে বসে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু যেন কন্টিনিউ বলে যাচ্ছে। এবার তখন আমি অর্ধেক শোয়া অবস্থায় ওরকম সোফাতে হেলান দিয়েছিলাম, তো আমি উঠে গিয়ে ওর হাতটাকে ধরতে গিয়েছি। দিদিভাই বলছে যে গোটা ডাইনিং এর মধ্যে ওরকম দপদপ করে লাইট জ্বলছে, মানে গোটা ডাইনিংটা একদম পুরো দিন হয়ে আছে লাইটে। আমি যেই উঠে ওর হাতটাকে ধরতে গিয়েছি, মানে সেকেন্ডের মধ্যে, মানে যখন আমি ওর হাতটা ওর হাতের উপর গিয়ে রাখতে যাব, ঠিক এমন সময়তে মনে হলো যেন ওখানে আর কিচ্ছু নেই। মানে অত বড় যে একটা মেয়েকে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত ওখানে বসে থাকতে দেখলাম, সেই মেয়েটি একদম সেকেন্ডের মধ্যে উধাও। এবার দিদিভাই বলছে যে তখন আমার এত পরিমাণে ভয় লাগে, মানে এমনিতে আমার তখন শরীর এতটা দুর্বল আর প্রচণ্ড পরিমাণে আমি তখন অসুস্থ, আমার মারাত্মক জ্বর তখন। তো সেই অবস্থাতে আমার তখন সিচুয়েশনটা ভাবো, গোটা ওই ফ্লোরের মধ্যে আমি একা, মানে আমি তখন প্রচণ্ড পরিমাণে ভয় পাই, এবং আমি চিৎকার করতে করতে আমার যে ডাইনিংয়ের মেন গেটটা সেই গেটটা খুলে আমি বেরিয়ে যেতে থাকি। এবার তখন ভগবানের অশেষ কৃপা, আমি যেই মেন গেটটাকে খুলেছি এবং আমি বেরোতে গেছি সেই মুহূর্তে কিন্তু আমি পুরো একদম সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই। মানে ওইটুকু পর্যন্ত আমার মনে ছিল যে আমি গেটটাকে খুলে ওই সিঁড়ির যে মানে যে চাতালটা থাকে সেই জায়গা পর্যন্ত আমি পৌঁছেছিলাম, এবং তারপর কিন্তু আমার আর কিচ্ছু মনে নেই। তো এরপর পুরো বিষয়টা আমি বেলির কাছে এবং আমার পাশে যারা আর কি থাকতেন প্রতিবেশী, তো তাদের কাছ থেকে পুরো বিষয়টি জানতে পারি যে বেলি আর কি যখন কিছুক্ষণ পরেই ওরকম ওপরে আমার কাছে আসতে যাচ্ছিল, তো ও কিন্তু আমাকে ওই সিঁড়ির চাতালটাতে ওরকম সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে, এবং ওই কিন্তু আমার পাশের যারা আর কি ঘরে থাকতেন, তো তাদেরকে তখন ডেকে আমাকে ধরে টরে আমার বিছানায় নিয়ে গিয়ে শোয়াই। এবং তারপর যখন আমার জ্ঞানটা ফেরে, তো পুরো বিষয়টি আর কি ওদের কাছ থেকে আমরা জানতে পারি। এবং তারপর ওরা তখন আমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, মানে আপনি এভাবে পড়ে গিয়েছিলেন কেন, বা আপনি এরকম করে সেন্সলেস হয়ে ওরকম জায়গায় পড়েছিলেন কেন? তো দিদিভাই বলছে আমি তো তখন পুরো বিষয়টি ওদেরকে বলি, এবং সেই মুহূর্তে ওই যে যারা আর কি আমার পাশের প্রতিবেশী ছিলেন, তো তাদেরকে কিন্তু আমি তখন এই বিষয়টা জিজ্ঞাসা করি, এবং বিশেষ করে বেলিকেও আমি খুব ফোর্সফুলি কিন্তু জিজ্ঞাসা করতে থাকি যে এই ঘটনাগুলো আমাদের সাথে কেন ঘটছে, মানে এখানে কি এমন কিছু জিনিস রয়েছে যেটা হয়তো খুব স্বাভাবিক বিষয় নয়। তো ওনারা, মানে যারা আর কি আমার প্রতিবেশী ছিলেন, ওনারা প্রথম দিকে কিছু বলতে চাইছিলেন না, কিন্তু দিদিভাই বলছে আমি তখন একদম পুরো নাছোড়বান্দা ছিলাম, কারণ আমি খুব ডেসপারেট হয়ে গেছিলাম জিনিসটাই, যে এরকম ঘটনা আমাদের সাথে দিনের পর দিন ঘটে যাচ্ছে, এটা তো আমাদের জানা দরকার। তো তখন তারা বলেন মানে তাদের আসার আগেই ঘটনাটি ঘটেছে, তাদেরও এই জিনিসটা শোনা কথা, এবং বেলি কিন্তু এই জিনিসটা পুরোপুরি জানতো। মানে বেলি এই কোয়ার্টারে বেশ অনেক কয়েক বছর ধরে এখানে কাজ করে, এবং বেলি আর কি মূল বিষয়টি বলে যে এই কোয়ার্টারের মধ্যে একটি মেয়ে ওরকম থাকতো, মানে সে আর কি তার ফ্যামিলিকে নিয়ে তার বাবা মার সাথেই থাকতো তার বাবার চাকরির সূত্রে। তো সেই মেয়েটি কোনো একটি কারণে, মানে বিশেষত এটা হয়তো কোনো প্রেম ঘটিত ব্যাপার, তো সেই কারণে কিন্তু মেয়েটি ওই নিম গাছের মধ্যেই এরকম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তো যার পর থেকে অনেকে, মানে কোয়ার্টারে যারা বসবাস করে তারা কিন্তু অনেকে ওই মেয়েটিকে প্রায় দেখেছে, এবং তাদের সাথেও বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। তো যে কারণে নাকি মানে অনেকেই এরকম হতো যে ওই গার্ডেনের সাইডের যে ঘরগুলো সেখানটা করে তারা হয়তো প্রথমে এসে উঠতো, কিন্তু তাদের সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটতো, এবং তারা কোনোভাবেই কিন্তু ওই ব্যালকনির দিকের দরজা খুলে রাখতেও পারতো না, এবং তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকতো, যে কারণে তারা কিন্তু ওই ঘরগুলো শিফট করে দিয়ে এরকম ব্যাক সাইডের ঘরগুলোতে মানে থাকতে শুরু করে। তো দিদিভাই বলছে যে তখন আমার কাছে এই জিনিসটা একদম ক্লিয়ার হয় যে এরকম গার্ডেন সাইডের যে ঘরগুলো সেগুলো প্রতিটা ফ্লোরেই কেন ফাঁকা ছিল। তো যাই হোক, এবার এই জিনিসটা জানার পর, মানে যখন জানতে পারি যে এরকম কিছু ঘটনা এই কোয়ার্টারের মধ্যে রয়েছে, তখন তো আর কোনোভাবেই মানে এখানে থাকার কোনো চান্সই নেই। মানে তখন মনে হচ্ছিল যে এখানে আর এক মুহূর্ত থাকবো না, কোনো মতে একটা মোটামুটি ভাড়ার ঘর পেয়ে গেলে আমরা ওখানে উঠে চলে যাবো। তো এই পুরো বিষয়টি তো আমার হাজব্যান্ডকে আমি ফোনে জানাই, এবং ও আমাকে বারবার বলে দেয় যে তুমি এটা নিয়ে প্যানিক করো না, আমি যাওয়ার পর এই জিনিসটা পুরোপুরি দেখছি। তো এরপর যখন আমার হাজব্যান্ড ফিরে আসে, তো তখন আমরা একটা মানে মোটামুটি একটা ঘর দেখে আমরা কিন্তু ওই
বলতে পারো যে 7-10 দিনের মাথাতে আমরা ওই কোয়ার্টারটা ছেড়ে দিই এবং ওখানে কিন্তু আমরা শিফট হয়ে যাই, মানে ওই যে নতুন ভাড়ার যে ঘরটা আমরা পেয়েছিলাম তো সেখানে কিন্তু আমরা শিফট হয়ে যাই। কারণ যে অভিজ্ঞতা বেশ কয়েক মাস ধরে এই কোয়ার্টারে থেকে আমাদের সাথে হয়েছিল, তারপর তো এখানে মানে দরকার হলে রাস্তায় থাকবো, তাও ভালো এই কোয়ার্টারে তো আর এক মুহূর্ত থাকবো না, এটা আমরা ডিসাইড করে নিয়েছিলাম। তো যাই হোক, এবার ওই নতুন ভাড়ার ঘরটায় চলে যাওয়ার পর আমাদের সাথে আর কোনো রকম কোনো ঘটনা ঘটেনি, মানে একদম স্বাভাবিক জীবনযাপন আমরা ওখানে করেছি। তো রিসেন্ট এই বছরই আমার হাজব্যান্ডের কলকাতায় শিফটিং হয়েছে এবং আমরা এখন বর্তমানে কলকাতাতেই রয়েছি। তো যাই হোক, এখন আমরা মোটামুটি সবাই ভালোই আছি। তো এই ঘটনাটি আমার হাজব্যান্ডের সাথে এবং আমাদের সাথে বলতে পারো এরকম ওর চাকরির সূত্রে ওরকম একটি কোয়ার্টারে গিয়ে আমরা মানে ভুক্তভোগী হয়েছিলাম। তো যে ঘটনাটি আমি তোমার সাথে শেয়ার করলাম, এবং এই পুরো বিষয়টি কিন্তু একদম বাস্তব একটি ঘটনা, এবং সেই কোয়ার্টারটি এখনো পর্যন্ত রয়েছে এবং সেখানের কোয়ার্টারে এখনো পর্যন্ত সেই যে গার্ডেনের সাইডের যে ঘরগুলো ওগুলো কিন্তু এখনো ওরকম ফাঁকা অবস্থাতেই থাকে। তো যাই হোক, এই আমার জীবনে ঘটে যাওয়া এরকম একটি বাস্তব ঘটনা আমি তোমার সাথে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং পুরো ঘটনাটি আমি যখন নিজে পড়ছিলাম আমার তো বেশ ভয় লাগছিল, এবং বিশেষ করে আপনার ওই ঘটনাটি মানে ওই জায়গাটি যখন আপনি বলছেন যে আপনি সোফায় বসে দেখতে পাচ্ছেন যে আপনার সোফার আরেকটি কর্নারে ওরকম বেলি নামের সেই পরিচারিকা মেয়েটি বসেছিল, এবং আপনার স্পষ্ট মনে ছিল যে আপনি আপনার মেন গেটটাকে বন্ধ করেই ভেতরে ছিলেন, মানে সেই জায়গার সিচুয়েশনটা আমি যখন নিজে পড়ছিলাম আমারই রীতিমতো একদম গাটা কাঁটা দিয়ে উঠছিল। তো যাই হোক, অসাধারণ একটি ঘটনা আমরা প্রত্যেকেই শুনলাম। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপ করে কিন্তু আমাদের সাথে থাকতে তোমরা একদমই ভুলো না। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো। এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো। তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা সেই ছবি বা ভিডিওটি তুলে ধরবো সমস্ত দর্শকদের সামনে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো, যে পরিচারিকা মেয়েটি দিদিভাইদের কোয়ার্টারে কাজ করত সেই মেয়েটির কি নাম ছিল? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে তিথি গাঙ্গুলি, উত্তর 24 পরগনা থেকে সোমা বোস, জলপাইগুড়ি থেকে দুর্জয় দাস, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, নদিয়ার আশারনগর থেকে বাসন্তী মণ্ডল, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমী মুখার্জি, বহুলার অন্ডাল থেকে অজিত বাউরি, মুম্বাই থেকে রুকসানা এবং ইছাপুর থেকে অরুণ চক্রবর্তী। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে কয়েকটি প্রিয় কমেন্ট আমরা এখানে বলছি। তো তারা হলেন বাংলাদেশের বগুড়া থেকে পপি হক, হাওড়া থেকে গীতা গোস্বামী, কৃষ্ণনগর থেকে সৃজিতা মণ্ডল এবং শ্রাবণী মুখার্জি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।